২৬শে মার্চ ২০২৬ দিনটা বাংলাদেশের জন্য শুধু ইতিহাসের একটা তারিখ নয়, বরং বর্তমানের এক কঠিন বাস্তবতারও সাক্ষী। এই একটা দিনে অতীতের গভীর শোকের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল একটা নতুন ট্র্যাজেডি আর একটা চলমান সংকট। চলুন এই দিনটা নিয়েই আজ আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। বীর মুক্তিযোদ্ধা মুকিদ মজুমদার বাবুর এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা দেশের সুন্দর ভবিষ্যতের জন্য তার ইতিহাসকে মনে রাখাটা জরুরি। আর এই কথাটা মাথায় রেখেই আমরা আজকের দিনের ঘটনাগুলো দেখব, যেখানে অতীত আর বর্তমান যেন এক বিন্দুতে এসে মিলেছে। 25শে মার্চ দিনটা বাংলাদেশের জাতীয় চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একটা শোকের দিন। কিন্তু এই বছর সেই ঐতিহাসিক শোকের পাশাপাশি আরও একটা ভয়াবহ ঘটনা জাতিকে নতুন করে শোকাহত করল। এখানে আমরা দুটো জাতীয় শোকের একটা বেদনাদায়ক তুলনা দেখতে পাচ্ছি। একদিকে ৭১-এর অপারেশন সার্চলাইটের মতো পরিকল্পিত নৃশংসতা, আর অন্যদিকে বর্তমান সময়ের এক মর্মান্তিক দুর্ঘটনা, পদ্মা নদের ট্র্যাজেডি। দুটোই কিন্তু গভীর ক্ষতের জন্ম দিয়েছে। দেখুন, একটা সাধারণ যাত্রা যে কিভাবে এক মুহূর্তে ভয়াবহ বিপর্যয়ে পরিণত হতে পারে, তারই একটা মর্মান্তিক ছবি এটা। প্রায় ৫০ জন যাত্রীসহ একটা বাস ফেরিতে ওঠার সময়ই ঘটে গেল এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ৪৫ জনেরও বেশি, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না। এর মানে হলো ৪৫টা পরিবার, ৪৫টা অপূর্ণ স্বপ্ন, ৪৫টা জীবন যা হয়তো পদ্মার স্রোতে হারিয়ে গেছে। এই সংখ্যাটা আমাদের ক্ষতির বিশালতাটা বোঝাতে সাহায্য করে। যারা নিজের চোখে দেখেছেন তাদের বর্ণনায় সেই মুহূর্তের ভয়াবহতাটা আরও স্পষ্ট হয়ে ওঠে। চালক কোনোভাবে হয়তো বেঁচে গিয়েছিলেন, কিন্তু যাত্রীদের নিয়ে বাসটা নদীতে তলিয়ে যায়। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকারী জাহাজ হামজার কাজটা অনেক কঠিন হয়ে পড়েছিল। পদ্মার ট্র্যাজেডি যখন পুরো জাতিকে শোকস্তব্ধ করে রেখেছে, ঠিক তখনই কিন্তু আরেকটা সংকট ছায়া ফেলছিল দেশের উপর। এই সংকটটা ছিল জ্বালানির, আর তার প্রভাব পড়ছিল একেবারে সাধারণ মানুষের জীবনে। তো প্রশ্নটা ছিল একটাই, হঠাৎ করে পেট্রোল পাম্পগুলো খালি হয়ে যাচ্ছে কেন? একটা অজানা ভয় আর অনিশ্চয়তা খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ছিল, আর তৈরি হচ্ছিল একটা অস্বাভাবিক পরিস্থিতি। আসলে সমস্যার মূলটা কিন্তু ছিল হাজার হাজার মাইল দূরে। মধ্যপ্রাচ্যের একটা যুদ্ধ যে একটা দেশের ভেতরের স্থিতিশীলতাকে কতটা নাড়িয়ে দিতে পারে, এটা তারই একটা বড় উদাহরণ। ওই ভূ রাজনৈতিক সংঘাতের প্রভাব সরাসরি এসে পড়েছিল বাংলাদেশের জ্বালানি বাজারে। এই স্লাইডটা আমাদের ঠিক এটাই দেখাচ্ছে যে আন্তর্জাতিক ঘটনা প্রবাহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা সরাসরি প্রভাব ফেলে। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করা এই মানুষগুলোর ভোগান্তির ছবিটাই বলে দেয় সংকটটা কতটা গভীর ছিল। সরকার একদিকে যেমন আশ্বস্ত করার চেষ্টা করছে, বলছে যথেষ্ট মজুদ আছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভয়টা কমছে না। এই যে প্যানিক বাইং বা আতঙ্কে কেনাকাটার হিড়িক, এটাই আসলে প্রমাণ করে যে সরকারি আশ্বাসের উপর মানুষের ভরসা হয়তো কমে আসছিল। এখন প্রশ্ন হলো, এই যে দুটো বড় সংকট, এটা সামলাতে সরকার ঠিক কী করছিল? চলুন সরকারের পদক্ষেপগুলো একবার দেখে নেওয়া যাক। সরকারের কৌশলটা ছিল মূলত দুই রকমের। একদিকে তারা আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুটো এলএনজি কার্গো কেনার জরুরি অনুমোদন দেয়, মানে দীর্ঘমেয়াদী চুক্তির বাইরে গিয়ে চড়া দামে হলেও তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য বাজার থেকে জ্বালানি কেনা। আর অন্যদিকে দাম বাড়বে না বলে জনগণকে আশ্বস্ত করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হয়েছিল। এই সব সংকটের মধ্যেও কিন্তু রাষ্ট্রের অন্য কাজগুলো থেমেছিল না। যেমন ধরুন, নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হলো। এর মাধ্যমে হয়তো সরকার আইনি আর প্রাতিষ্ঠানিক কাঠামোয় স্থিতিশীলতা বজায় রাখার একটা বার্তা দিতে চেয়েছিল। একই দিনে বাংলাদেশ যেন দুটো ভিন্ন বাস্তবতার মুখোমুখি। একদিকে আন্তর্জাতিক সংঘাতের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার অন্যদিকে বৈশ্বিক উন্নয়নের আলোচনাতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। মানে যে আন্তর্জাতিক সংঘাতের কারণে বাংলাদেশে জ্বালানির সংকট, সেই সংঘাতেরই কোনো সমাধানের লক্ষণ দেখা যাচ্ছিল না। এখানে যেমনটা দেখা যাচ্ছে, আমেরিকা আর ইরান দুটো পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল, ফলে একটা আন্তর্জাতিক অচলাবস্থা তৈরি হয়েছিল। এই বৈপরীত্যটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। একদিকে দেশে জ্বলছে জ্বালানি সংকট, অন্যদিকে বিশ্বমঞ্চে আলোচনা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে। এটা কি বাংলাদেশের এক ধরনের দ্বৈত বাস্তবতার প্রতিচ্ছবি? আর এই সব কিছুই আমাদের আবার মনে করিয়ে দেয় দিনটার ঐতিহাসিক গুরুত্বের কথা, 25শে মার্চের সেই কালো রাতের কথা, যা বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। গণহত্যা দিবসের আলোচনায় শুধু শোকের কথাই কিন্তু বলা হয়নি, বলা হয়েছে সেই শোক থেকে ঘুরে দাঁড়ানোর শক্তির কথাও। বক্তারা এটাই মনে করিয়ে দিচ্ছিলেন যে
একাত্তরের সেই ভয়াবহ আক্রমণের মধ্য দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। অতীত আর বর্তমানের এই জোড়া সংকটের মুখে বাংলাদেশ এখন একটা নতুন পরীক্ষার সামনে। ইতিহাস সাক্ষী আছে, এই জাতি বারবার সংকট থেকে ঘুরে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, এবারও কি সেই ইতিহাসের শিক্ষা থেকেই ভবিষ্যতের পথ খুঁজে পাওয়া যাবে? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল।